শুভ সন্ধ্যা। শুরু করছি ওয়ান এক্স ব্যাট নিবেদিত স্টেডিয়াম বুলেটিন। আজকে আমার সঙ্গে কলকাতা টিভির খুব পরিচিত মুখ ইন্দ্রাণী ও আমার সঙ্গে রয়েছে আজকের অনুষ্ঠানে। আর একটা খবর বলি যে ভারতীয় দল এবং বাংলাদেশ দল আজকে চার্টার্ড ফ্লাইটে কানপুর পৌঁছে গেছে। এবার কানপুর পৌঁছে যেটা হয়েছে, কানপুর পৌঁছে টিমের বাইরে মানে হোটেলের বাইরে নিশ্চিদ্র নিরাপত্তা দুটো টিমকে ঘিরেই। দুটো কারণ, এক, হিন্দু মহাসভা হুমকি দিয়েছে যে গোয়ালিয়র এবং কানপুরে তারা ম্যাচ হতে দেবে না, কারণ বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে তারা খেলা হতে দেবে না। তাই এই যে গো বলয় আমরা যেটা বলি, সেখানে প্রথম টিম ঢোকার পর 20 জনকে অ্যারেস্ট করতে হচ্ছে। চেন্নাইতে এই সমস্যা ছিল না, দক্ষিণ ভারতে, কিন্তু এখানে হচ্ছে। আরেকটা কথা মনে রাখবেন, শেখ হাসিনা এখান থেকে 474 কিলোমিটার দূরের দিল্লি শহরের কোনো অজানা লোকেশনে রয়েছেন। ইন্দ্রাণী, কিরম মনে হচ্ছে? মনে হচ্ছে কোনো স্পোর্টস শোর ইন্ট্রোডাকশন না মনে হচ্ছে পলিটিক্যাল শোর ইন্ট্রোডাকশন? একেবারে। এবং যেটা আমরা দেখছি গৌতম না, সেটা যে এই ফেসবুকেও যে বিতর্কটা বারবার করে উঠে আসছে, বাংলাদেশের যে কোনো টিমের ব্যাপারে কথা হলেই কিন্তু ফেসবুকে প্রচন্ড তোলপাড় হচ্ছে। কেউ মানে একটা বেশ বিতর্কিত কমেন্ট চলে আসছে, এবং এই যে সাকিব হাসান, তাকে নিয়েও কিন্তু বারবার বিতর্ক, এবং তাকে নিয়ে এই বিতর্ক কেন, এটাও তো একটা প্রশ্ন। আমার তোমার কথা শুনে মনে হচ্ছে যে তুমি সাকিবের ফ্যান, তাই কি? খারাপ লাগে না, ভালো খেলে ভালো লাগে। সাকিবুল হাসান নিয়ে আজকে আবার একটা খবর আছে। সাকিব নিত্য নতুন খবরের মধ্যে সাকিবুল হাসান শেয়ার কেলেঙ্কারিতে বাংলাদেশে জড়িয়ে পড়ায় তার 50 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অনেকেরই জরিমানা হয়েছে। তিনি সাকিবুল হাসান বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। আজকে তার 50 লক্ষ টাকা জরিমানা হয়েছে শেয়ার কেলেঙ্কারিতে স্টক এক্সচেঞ্জে, সেখানকার স্টক এক্সচেঞ্জে জড়িয়ে থাকায়। এবং অনেকে বলছেন যে আরও বেশি টাকা জরিমানা হওয়া উচিত ছিল, সাকিব খুব কমে ছাড়া পেয়ে গেলেন। আর এই যে আপনার ছবিটা দেখছেন, একটা নতুন বিতর্ক। সাকিব এমন একটা হেলমেট এখন ইউজ করছেন যে হেলমেটের দড়িটা লম্বাটে হয়ে নিচের দিকে ঝুলে থাকে। সাকিবকে প্রায় দেখা যায় দাঁত দিয়ে ওই দড়িটা কাটছেন। এবার সবার প্রশ্ন যে দুটো ইনিংসেই কেন দাঁত দিয়ে ওটা কাটবেন, যদি তারে কেটে নিলেই হয়। কিন্তু সাকিব নাকি বলেছেন যে ওইটা ওইরকমভাবে থাকলে তার মাথাটা নিশ্চল থাকতে সুবিধা হয়। অর্থাৎ ক্রিকেটে বলা হয়, ইন্দ্রাণী নিশ্চয়ই জানে ক্রিকেটের ইন্টারেস্ট, যে মাথাটা তোমার যদি স্ট্যাটিক থাকে তুমি যে কোনো পজিশনে যে কোনো জায়গায় চলে যেতে পারো। সাকিব এমন একজন সবসময় বিতর্কের মধ্যে, মানে একটা এই যে যদি দেখো ড্রেসগুলো কখনো নেক ব্রেক, সব সময় কোনো না কোনো একটা সরঞ্জাম ব্যবহার করছেন, সেটা নিয়ে বিতর্ক। কি মনে হয় যে সাকিবকে একটু বেশি বিতর্কে জড়িয়ে ফেলা হয়? হ্যাঁ, মানে সাকিবকে নিয়ে যে কথাগুলো উঠে আসছে সেটা একটা বিতর্কের জায়গায় চলে আসছে। এবং আমরা যদি দেখি, এর আগেও তাকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে, যেটা সাকিব কিছু প্রতিক্রিয়া দেয়, কখনো কখনো সেটাকে এড়িয়ে যায়। তবে আমরা তাদের পারফরমেন্স নিয়ে কথা বলবো, তবে বিতর্ক তো চলেই আসে। যদি বাংলাদেশ থেকে আমরা যদি একটু ইন্ডিয়ার দিকে নজর রাখি গৌতম দা, তাহলে ইন্ডিয়ান টিম কিন্তু দুরন্ত খেলছে। যে পারফরমেন্স তাদের আমরা দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকেই ফর্মে আছে। সেক্ষেত্রে একের পর এক জয় আসছে। কোথাও কি ব্ল্যাক স্পট রয়েছে এই যে পারফরমেন্সের মাঝেও? আমার মনে একটা ভালো প্রশ্ন। প্রথমত বলি যে যারা টেলিভিশনে জানতে চাইছেন যে কানপুরের উইকেট কীরকম হবে, এখন অবধি যা শোনা যাচ্ছে কালো মাটির উইকেট, স্পিনার সহায়ক হবে। ভারত হয়তো 3 জন স্পিনার খেলাবে। আগের টেস্ট ম্যাচে আমরা দেখেছি 3 জন পেসার খেলেছিল। আর ইন্দ্রাণীর প্রশ্নের উত্তরে বলি যে ভারতের সব কিছু যে ভালো হয়েছে সেটা নয়। একটা জিনিস এই জয়ের মধ্যে, একটা জিনিস এড়িয়ে গেছে অনেকে, যে রোহিত শর্মা আর বিরাট কোহলি তারা টোটাল 34 রান করেছেন। আমরা এই শোতে আমি আর জয়জ্যোতি বারবার বলেছি যে ওদের দলীপ ট্রফি খেলা উচিত ছিল, কারণ ওরা অনেক দিন পরে 5 দিনের ক্রিকেটে কাম ব্যাক করছেন। আজকে দেখলাম এক্স্যাক্টলি একই কথা সঞ্জয় মঞ্জরেকর বলেছেন, যে হয়তো দলীপ ট্রফিটা খেললে ভালো হতো। সো আমার মনে হয় রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই এই টেস্ট ম্যাচে একটু প্রেশারে থাকবেন। কপিল দেব অলরেডি বলেছেন যে 34 বছর অবধি টপ ফর্ম থাকে, তারপর ফিটনেস টেনে নিয়ে যায়। দুজনেরই বয়স, একজনের বয়স 37, একজনের 35 ছুঁই। সো ওরা এত বড় প্লেয়ার, নিশ্চয়ই ম্যানেজ হয়ে যাবে। কিন্তু একটু প্রথম টেস্ট ম্যাচে একটু নড়বড়ে দুজনকেই দেখিয়েছে। ভারতীয় সমর্থকরা আশা করবেন যে এবারে কানপুরে তারা ভালো খেলবেন এবং ভারত খুব কম্প্রিহেন্সিভলি জিতবে, কারণ এই টেস্ট সিরিজটা এমন সব আঙ্গিক যোগ হয়ে গেছে যে এটা নিছকই আর একটা ক্রিকেট সিরিজ নেই।
সেক্ষেত্রে যদি বলি এই টেস্টে একটা অশ্বিন আর জাডেজার কথাও কিন্তু বলতে হয়। তারা যেভাবে খেলা ঘুরিয়ে দিয়েছে একটা সময় এসে, মানে তাদের হাত দিয়ে যেভাবে খেলা বেরিয়েছে সেটাও কিন্তু একটা মানে প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। অশ্বিন হচ্ছে যে অশ্বিন বিবাহিত, 2 সন্তানের পিতা। আমি তোমায় বলতাম যে অশ্বিন ইজ মানে সর্ট অফ এ ম্যান ইউ টেক হোম টু ইয়োর মাদার। মাকে গিয়ে বলার মতো যে মা এর সঙ্গে আমি প্রেম করছি। অশ্বিন হচ্ছে সেই ধরনের রিলায়েবল একটি ছেলে। এবং অশ্বিন আজকে একটা খুব মজার দেখলাম একটা পোস্ট, একজন লিখেছেন যে অশ্বিন জীবনের প্রথম টেস্ট ম্যাচে 9 উইকেট নেন 128 রানে 2011-তে। 100তম টেস্ট ম্যাচে এসেও 9 উইকেট 128 রানে। সো বলছে কর্পোরেট ম্যানেজমেন্ট ভিউ হচ্ছে যে তোমার পারফরমেন্সে কোনো ইম্প্রুভমেন্ট হয়নি, সেবারও 9 উইকেট নিয়েছিলে, এখনও 9 উইকেট নিয়েছো, তোমার পারফরমেন্সটা একই রকম থেকে গেছে, কোনো ইম্প্রুভ করতে পারোনি। কিন্তু অশ্বিন একটা হিন্দি ইউটিউব চ্যানেল করেছেন, তার একটা এমনিতে তামিল কাম ইংলিশ একটা চ্যানেল আছে। অশ্বিন খুব মজার ছেলে এবং শুধু ক্রিকেটার নন, ক্রিকেটের সঙ্গে বিভিন্ন ব্যাপারে জড়িয়ে থাকতে ভালোবাসেন। আমি দেখলাম পরশুদিন একটা তামিল ছবি রিভিউ করেছেন, ভাবা যায় না একটা ম্যাচ জিতে উঠে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে একটা তামিল ছবি রিভিউ করেছেন, খুব ইন্টারেস্টিং। এবং যদি বলি জাডেজার কথা, সেক্ষেত্রে জাডেজা যে দলে খুব বেশি হাইপ সেটা কিন্তু নয়, কিন্তু যখন জাডেজার কাছ থেকে আশা করা হয়, যখন ভরসা রাখে দল, সে কিন্তু সেই ডেলিভারিটা করে, সেই পারফরমেন্সটা কিন্তু দিয়েছে বরাবর জাডেজা। তার কারণ হচ্ছে জাডেজার ফিটনেস। জাডেজার একটা ফার্ম হাউস আছে, সেই ফার্ম হাউসে জাডেজা ঘোড়ায় ওঠা প্র্যাকটিস করেন, বন্য ঘোড়ায় ওঠা। ঘোড়ায় ওঠার আমি জানি, তুমি বেড়াতে গিয়ে ঘোড়ায় উঠেছো কখনো? না না, ভয় লাগে, সেটা ভয় লাগে। আচ্ছা, যাই হোক, তুমি অনেক সময় অনেক একটু হালকা নিশ্চল ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনেও যদি ঘোড়ায় ওঠো দেখবে বেশ ভয় লাগে। জাডেজা অ্যাকচুয়ালি মানে যেসব ঘোড়া রেস টেসে অংশ নেয় সেগুলোতে ওঠা প্র্যাকটিস করেন সাইড ওয়াইজ। এটার জন্যে তার খুব বেশি ফিটনেসের মানটা বরাবর ভালো। কিন্তু আমি বলবো যে কালকে যদি সন্দীপ রায় ফেলুদা করেন তাহলে ফেলুদা হবেন অশ্বিন আর তোপসে হবেন জাডেজা। তাদের জুটিটা মানে এতটাই হিট হয়ে গেছে তাদের জুটিটা, এবং আন্ডারস্ট্যান্ডিংও খুব ভালো, সম্পর্ক খুব ভালো। এটা একটা ভালো পেয়ার আমরা বলতে পারি। এছাড়া যদি বলি যে অশ্বিন, জাডেজা, বিরাট কোহলির কথা একটু আগে আপনি বললেন, রোহিত শর্মা, সেক্ষেত্রে আর কে কে রয়েছে, কোন কোন জায়গায় তারা রয়েছে যে এই কানপুরে টেস্টে আরো একটা ভালো পারফরমেন্স আমরা দেখতে চলেছি? কানপুর টেস্টে জসপ্রীত বুমরা, এবং আমি তো বলবো যারা ফ্যানরা আগে আমরা যখন কলেজ লাইফ থেকে দেখি যে সেই সময় বড় বড় পত্রিকায় ব্লো আপ ছাপা হতো এবং যত অবিবাহিত ক্রিকেটাররা দারুণ দেখতেছে, রবি শাস্ত্রী বা এই ধরনের কার্সন গাওরি, তাদের অ্যাডোর করতো মহিলারা, যে চিঠি পাঠাতো যে আমি আপনাকে বিয়ে করতে চাই। জসপ্রীত বুমরা আরেকজন যিনি এই টিমের খুব এলিজিবল ব্যাচেলর হতে পারতেন, তিনিও বিবাহিত এবং তিনি একজন অ্যাঙ্কারকেই বিয়ে করেছেন, টেলিভিশন অ্যাঙ্কার। এটা আমরা দেখেওছি, ইনফ্যাক্ট আর ইনস্টাগ্রামে অনেক ছবিও দেখে। তো জসপ্রীত বুমরাও খুব ইন্টারেস্টিং একজন ক্যারেক্টার। সারাক্ষণ একটা বুমরা, অশ্বিন, এদের মধ্যে কোথাও একটা অনুসন্ধিৎসা সবসময় কাজ করে। বাংলায় একটা শব্দ আছে, অনুসন্ধিৎসা, খুব কৌতূহল বিভিন্ন ব্যাপার সম্পর্কে, এবং সেটাই বোধহয় ওদের আরও বড় বোলার হতে সাহায্য করেছে, যে সবসময় ওরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কখনো স্ট্যাটিক না থেকে বিভিন্ন রহস্যের সমাধান করতে চান, আর সেভাবেই তারা ব্যাটসম্যান রহস্যের সমাধান করেন। প্লাস কোচ দ্রাবিড় ছিলেন যিনি একই রকম একজন মানসিকতার। সব মিলিয়ে এই টিমটা একটা অন্যরকম টিম একেবারে। অর্থাৎ যদি আমরা দেখি এই দল তারা কিরকম পারফরমেন্স করতে চলেছে সেটা অবশ্যই সময় বলবে। তবে এই যে কোচের পালা বদল, আমি যদি বলি গৌতম গম্ভীরের খেলা যেটা দেখেছি সেটা একটা অ্যাগ্রেসিভনেস, কোথাও না কোথাও বিরাট কোহলির সঙ্গেও তাকে তুলনা করা হয়েছে কখনো কখনো। আবার যদি বলি সেক্ষেত্রে রাহুল দ্রাবিড়, আমরা দেখেছি যখন ইন্ডিয়া জিতছে সবাই খুব উচ্ছ্বাসে মাতামাতি করছে, রাহুল দ্রাবিড় কিন্তু পেছনে বসে তিনি নোট লিখছেন, এবং বলা হয় যে তার এরকমই তার ক্যারেক্টার, তিনি খুব একটা আবেগতাড়িত হয়ে পড়েন না, আবার কখনো খুব বেশি উচ্ছ্বাসও মাতেন, এরকমও দেখা গেছে। কোনো পার্থক্য, কোনো ডিফারেন্স তাদের মধ্যে? গৌতম গম্ভীর হচ্ছে, তুমি যদি দিদিমার কাছে নিয়ে যাও যে একে বিয়ে করবো ঠিক করেছি, দিদিমা বলবেন আরে তো হাসেই না রে, তোর কাছে কি হাসে? আর রাহুল দ্রাবিড় হচ্ছেন এই তিনজনের মধ্যে দেখে বোঝা যায় না, সম্ভবত সবচেয়ে রোম্যান্টিক মানে শুধুই রোম্যান্সের দিক থেকে নয়, রাহুল নামটা প্লাস ওভারঅল খুব ইমোশনাল একজন মানুষ, যিনি ইমোশনটা ঢেকে রাখেন। তিনি হয়তো গম্ভীর বা কোহলির মতো প্রকাশ্যে আনেন না, কিন্তু এই T20 ওয়ার্ল্ড কাপেও
ওই যে একটা মুহূর্ত ছিল যে যখন ইন্ডিয়া জিতে গেল, একটা রাহুল দ্রাবিড়ের একটা শট দেখিয়েছিল টেলিভিশন ক্যামেরা। রাহুল দ্রাবিড় মনে করেন মুহূর্তে, মানে বিশ্বাস করেন মুহূর্তে, উনি মনে করেন ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটা নয়, যে মুহূর্তে ম্যান অফ দ্য ম্যাচটা অ্যানাউন্সড হলো বা আমি জানলাম যে আমি হব, ওইটা ইম্পর্টেন্ট, চেকটা ইম্পর্টেন্ট নয়। আমি সেঞ্চুরি করলাম, ব্যাট তুললাম, ওটা ইম্পর্টেন্ট নয়। যে মুহূর্তে আমার বলটা মাঠের বাইরে চলে গেল, 100 হয়ে গেল, ওই মুহূর্তটা ইম্পর্টেন্ট, ওই মুহূর্তটা আর ফেরত আসে না। সো রাহুল এইরকম ধরনের, রাহুল দারুণ কিছু লেখেন না, কিন্তু রাহুল যদি কবিতা লিখতেন আমার ধারণা তাহলে তিনি ভালো কবি হতেন, আমার মনে হয় রাহুল দ্রাবিড়কে দেখে। যাই হোক, আমরা বলতে বলতে বোধহয় একটা বিরতিতে চলে যাওয়ার সময় হচ্ছে ইন্দ্রাণী। তো এই 1x ব্যাট নিবেদিত এই আজকের এই অনুষ্ঠানে, যেটা আমরা অরিজিনালি গঙ্গা বনাম পদ্মা বলে আসছি, সেখানে একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, কিন্তু কোথাও চলে যাবেন না প্লিজ। আমি আর ইন্দ্রাণী আপনাদের আরও খবর দেবো, টেলিভিশনের সামনে থাকবেন প্লিজ। ফিরে এলাম বিরতির পর। বিরতির আগে আপনাদের বলেছিলাম যে আরও খবর দেব। প্রতিবেশী দেশ পাকিস্তান, সেখানে ক্রিকেট নিয়ে এখন এমন অবস্থা যে বলা হচ্ছে পাকিস্তান আছে কনকাশন স্টেজে। ভাবতে পারো, পাকিস্তান ক্রিকেটকে বলা হচ্ছে কনকাশন স্টেজে আছে। তো এরকম পাকিস্তান ক্রিকেটে এরকম দুরবস্থা কেন হলো? মানে আমরা যখন দেখছিলাম এক বাবর আজমের নেতৃত্বে ধীরে ধীরে উঠছিল, তারপরে হঠাৎ করে একটা ফল চলে এলো এরকম। তোমার কি ফেভারিট বাবর আজম নাকি? নেতৃত্ব দিচ্ছিল, সেখান থেকে খেলা শুরু হয়েছিল, হঠাৎ ফল, এটাই তো মানে আমার প্রশ্নের উত্তর এটা নয়। বোঝা যাচ্ছে বাবর আজমের ফ্যান ইন্দ্রাণী, কিন্তু বাবর আজমের মধ্যে আমার মনে হচ্ছে বাবর আজমের মধ্যে তাদের দেশ আরও বেশি একটা হিউম্যান চায়, সেই ব্যাপারটা বাবর আজমে পাওয়া যাচ্ছে না। তারপরে ক্যাপ্টেন্সি চেঞ্জও হয়ে গেছে, বাবর আজমের খেলাটা নষ্ট হয়ে গেছে, অতটা রান পাচ্ছেন না। সামহাও পাকিস্তান টিম, এবং পাকিস্তান একটা ক্যাম্প করেছে রিসেন্টলি গতকাল, সেই ক্যাম্পটার নাম দিয়েছে কানেকশন ক্যাম্প। আমি এরকম কোনো ক্যাম্পের কথা পৃথিবীতে শুনিনি, কোনো ক্রিকেট টিম কানেকশন ক্যাম্প করে। কানেকশনটা কি? যে বিভিন্ন যারা এই শেয়ার হোল্ডারদের মধ্যে ক্রিকেটের, অর্থাৎ ক্রিকেটার, আম্পায়ার, পুরনো প্লেয়ার, এরা একসঙ্গে মিলে বৈঠক করেছেন যে যাতে এই যোগসূত্রগুলো বিচ্ছিন্ন না হয়, সবাই একসঙ্গে থেকে পাকিস্তান ক্রিকেটকে টেনে তুলতে পারেন। আমি বলবো যে এসব দেখে টেকে ভারতীয় ক্রিকেটাররা নিশ্চয়ই হাসছেন। তোমার কি মনে হয়? হ্যাঁ, মানে কানেকশন ক্যাম্প, সেক্ষেত্রে এই যোগসূত্রটা হারিয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কি বলা যেতে পারে কমিউনিকেশনের অভাব, যে যোগসূত্র হারিয়ে যাচ্ছে? নিশ্চয়ই তাই। তোমার প্রিয় বাবর আজম হয়তো কমিউনিকেশনটা ঠিক করে করতে পারছেন না। আর পাকিস্তান বলতেই মনে পড়ে যাচ্ছে মিসবাউল হক। মিসবাউল হক বললেই মনে পড়ে যায় যে T20 বিশ্বকাপে, আমি জানি না তুমি তখন কলেজে পড়তে নাকি স্কুলে পড়তে, 2007 বিশ্বকাপে স্কুলে পড়তে নাকি? স্কুলে পড়তে। আচ্ছা, সেই ফাইনালে ধোনির ভারত প্রথম T20 বিশ্বকাপ ইনঅগারাল ম্যাচেই জিতেছিল। আমরা পেছনে ছবিটা দেখতে পাচ্ছি, যোগেন্দ্র শর্মার বোলিং। যোগেন্দ্র শর্মা ক্রিকেট খেলেছিলেন শুধু বোধহয় ওই ওভারটার জন্যেই, পরবর্তীকালে বিস্তৃত হয়ে গেছেন। এখন যদ্দূর জানি পাঞ্জাব পুলিশে তিনি পুলিশে কাজ করেন, একজন উচ্চপদস্থ কর্তা, ক্রিকেটের সঙ্গে যোগাযোগ নেই। আজকের দিনেই ধোনির ভারত 2007 বিশ্বকাপ জিতেছিল, অর্থাৎ যেমন 83 বিশ্বকাপ ওয়ানডে, আজকের দিনে T20 বিশ্বকাপ। সেক্ষেত্রে আমরা দেখেছি 83 বিশ্বকাপ নিয়ে সিনেমা হয়েছে, রণবীর সিং অভিনীত, এবং প্রচন্ড জনপ্রিয়তা অর্জন করেছে এই ছবি। তাহলে 83 বিশ্বকাপ তো অবশ্যই দেখিনি, এবং আমরা সিনেমার মাধ্যমে সেটা দেখলাম, জানলাম। তাহলে 2007 T20 নিয়েও কিন্তু সিনেমা হওয়া উচিত, মনে হয় না? এরকম যে একটা সিনেমা হলে সবাই আরো ভালোভাবে রিক্রিয়েশন হতে পারতো। ইন্টারেস্টিং প্রশ্ন, যে 2083 নিয়ে যদি সিনেমা হয় তাহলে 2007 নিয়ে সিনেমা হয়নি কেন? নিশ্চয়ই হবে। 2007-এর সবচেয়ে বড় সিনেমাটা যে আসলে হয়ে গেছে বা প্রতিনিয়ত ঘটে চলেছে, তার নাম IPL। এই সেপ্টেম্বর মাসে ভারত বিশ্বকাপ জেতে, আর তার মাত্র কয়েক মাসের মধ্যে IPL শুরু হয় 2008-এ। এই পেছনে যার ছবিটা দেখছো, ললিত মোদি, যেরকম জগমোহন ডালমিয়া এবং NKP সালভে 83 বিশ্বকাপের পর উঠে আসেন, তেমনি ধোনিরা বিশ্বজয় করার পর উঠে আসেন ললিত মোদি, এবং তিনি প্রায় একার চেষ্টায় এই পুরো IPL-এর যে তুমি তাঁবুটা দেখছো, তাঁবুটা খাড়া করে দেন। IPL-টা হতোই না ভারত যদি না জিতত। ইনফ্যাক্ট 83টা ভারত জেতার পর ভারত একটা ক্রিকেট বিশ্বে খুব ইম্পর্টেন্ট দেশ হিসেবে নিজের জায়গা করে নেয়। কিন্তু 2007 বিশ্বকাপ জেতার পর ভারতে বাণিজ্যটা এমন ম্যাসিভলি চলে আসে, IPL চলে আসে, যে ভারতীয় সিনেমা জগৎ এবং ক্রিকেটকে একসঙ্গে মিশিয়ে এমন একটা কম্বিনেশন তৈরি করে দেয়,
যার পাশাপাশি আর কিছু আজ অব্দি আবির্ভূতই হয়নি। তাহলে কি এটা একটা টার্নিং পয়েন্ট বলা যেতে পারে? হিউজ টার্নিং পয়েন্ট, শুধু টার্নিং পয়েন্ট বললে কম বলা হবে, মানে একটা গেম চেঞ্জিং মোমেন্ট ইন ইন্ডিয়ান ক্রিকেট, ইন্ডিয়ান স্পোর্টস হিস্ট্রি। শুধু ক্রিকেটে নয়, কারণ আজকে আইপিএলের টাকায় সিএবি চলে, অন্য অ্যাসোসিয়েশন চলে, বোর্ড চলে, এবং সেইখান থেকে ছোটো ছোটো ক্লাবগুলো সেটা টাকা পায়। সেই আইপিএলের টাকাটা একটা ম্যাসিভ টাকা, ক্রিকেটাররা এত বেশি টাকা পায়। ভারতকে আজকে যে সবাই সমীহ করে সেটা কিন্তু আইপিএলের জন্যে। তুমি যে সাউথ আফ্রিকার ট্যাক্সিতে গেলেও ট্যাক্সি ড্রাইভার তোমাকে আইপিএলের কথা বলবে। আইপিএল হচ্ছে তন্দুরি চিকেন এবং আইটির মতো বা বলিউডের মতো ভারতের ইদানিংকালের সর্বোচ্চ রফতানিযোগ্য পণ্য বিদেশে, এতটাই মাহাত্ম্য। যদি আমরা বলি এই 2007-এর টি-20 যে চ্যাম্পিয়নশিপ হয়েছিল, সেক্ষেত্রে কোনো একটা এরকম মেমরি মনে পড়ছে যেটা এখন উঠে আসছে সামনে? যুবরাজ সিংয়ের 6 বলে 6টা 6, আর ওই লাস্ট ক্যাচটা, ওই বলটা যদি 2 ইঞ্চি ওপর দিয়ে চলে যেত, যদি শ্রীশান্তটা না ধরতেন, তাহলে ইতিহাসটা তৈরি হতো না। ক্রিকেট দেবতা যেন ভারতে বাণিজ্যের প্রসার ঘটাবেন বলে ক্রিকেটে এবং স্পোর্টসে ওই মুহূর্তটা বেছে নিয়েছিলেন। জাস্ট 2 ইঞ্চি ওপর থেকে হলেই কিন্তু বলটা 4 হয়ে যায়, ভারত হেরে যায় ফাইনালে পাকিস্তানের কাছে। আপাতত সময় হয়ে গেছে আবার একটা বিরতির। কোথাও যাবেন না, কারণ বিরতির পর বাঙালির প্রিয় খেলা নিয়ে আসছি, ফুটবল অবশ্যই। স্টেডিয়াম বুলেটিনে ফিরে এলাম বিরতির পর। এবার প্রসঙ্গ ফুটবল এবং অবশ্যই মোহনবাগান। কালকে একটা থ্রিলার হয়েছে, প্রায় বলা যেতে পারে আলফ্রেড হিচককের থ্রিলারের মতো একটা ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডকে মোহনবাগান 3-2 হারিয়েছে। অবিশ্বাস্য ম্যাচ, 1-0-1, 1-1, 1-2, 2-2, 3-2 এবং জেসন কামিন্সের অসম্ভব ভালো গোলে, যাকে আপনারা এখন পর্দায় দেখছেন, মোহনবাগান জিতেছে। কিন্তু আমার প্রশ্ন, 2-1 এটা বদলা হলো কিনা ডুরান্ড ফাইনালে হারে? 2, কামিন্সকে বলা হচ্ছে মলিনার দুর্ধর্ষ মুভ, তাকে 59 মিনিটে আনানো, কিন্তু আদৌ ঠিক মুভ না, তাকে এতক্ষণ বসিয়ে রাখাই উচিত হয়নি। কি বলছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত, আমরা একটু শুনবো ইন্দ্রাণী। একেবারে আমার কাছে এটা একদমই বদলা নয়। আমার কাছে ডুরান্ড একটা আলাদা টুর্নামেন্ট, যেখানে আমরা ভালো খেলে ফাইনাল অব্দি উঠেছিলাম। ফাইনালে নর্থ ইস্ট ভালো খেলেছে, ওরা চ্যাম্পিয়ন হয়েছে, আমরা হতে পারিনি, আমরা রানার্স হয়েছি। টুর্নামেন্টটা ওখানে শেষ হয়ে গেছে। এটা একটা নতুন টুর্নামেন্ট শুরু হয়েছে, আইএসএল, ভারতবর্ষের 1 নম্বর টুর্নামেন্ট। তাতে আমরা 2টো ম্যাচ খেলেছি, প্রথম ম্যাচ ড্র করেছি, লাস্ট কালকের ম্যাচটা জিতেছি। সেইটা সেই দিক দিয়ে এর সঙ্গে ডুরান্ডের ফাইনালের কোনো সম্পর্কই নেই। একটা ম্যাচ হারবেও, একটা ম্যাচ ড্র হবেও, এরকম চলতে থাকবে। কিন্তু জিততে জিততে আস্তে আস্তে সাফল্য আসবে। কখনো একটা টিম পিকে প্রথম থেকে উঠতে পারে না, ধীরে 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 ধীরেই পিকে ওঠে, তারপরে সেটাকে সাস্টেন করতে হয়। তো সেই টাইমটা এখন টিমটাকে দিতে হয়। দেখুন, কোচ নিজস্ব মানসিকতায় স্ট্র্যাটেজি তৈরি করে। আর কামিন্স, আমি মনে করি আইএসএল যে শিল্ড আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম গত বছর, তার মধ্যে মুখ্য ভূমিকায় ছিল কিন্তু কামিন্স। তো কামিন্সকে একটা দুচ্চাই ভাব চিরকালই করা হয়েছে। এবছর আমি এখনো মনে করি ভারতবর্ষে যত প্লেয়ার খেলছে তার মধ্যে সেরা বক্স স্ট্রাইকারের নাম হচ্ছে কামিন্স। কালকে দিমিকে খেলানোর আমার মনে হয় কোচের স্ট্র্যাটেজি ছিল। দিমি এখন একটু অফ ফর্মে আছে, তাকে খেলিয়ে ফর্মে ফিরতে হবে, বসিয়ে রাখলে তো চলবে না। আর এবছর আমাদের এত ভালো ভালো প্লেয়ার আছে, কেউ না কেউ বেঞ্চে থাকবেই। তো কামিন্সকে প্রথমে বেঞ্চে রেখেছিল, পরে নিয়ে এসছে এবং যেটা ক্লিক করেছে, ভালো হয়েছে। এএফসি তেও আমরা একটা ম্যাচ খেলেছি, সেটা ড্র করেছে। কোনো ক্লাব তলায় হেরে গিয়ে তারা বেরিয়ে গেছে, তারা উপরে ওঠার আর কোনো তাদের চান্সই রইল না। কে হলে ভালো তো এটা নিয়ে এখনো আলোচনা করার সময় আসেনি। আমরা 2টো টুর্নামেন্ট খেলেছি, তার মধ্যে একটা ম্যাচ ড্র, একটাতে জিতছি। আর কেউ আবার আরো নিচে গিয়ে হেরে যাচ্ছে, তারপরে আইএসএলও জিততে পারছে না। এএফসি তেও আমরা একটা ম্যাচ খেলেছি, সেটা ড্র করেছে। কোনো ক্লাব তলায় হেরে গিয়ে তারা বেরিয়ে গেছে, তারা উপরে ওঠার আর কোনো তাদের চান্সই রইল না। তো সেই জন্য এখনো অব্দি সেরা পারফরমেন্স। আমি আশা করি মলিনো ঠিকঠাক ভাবেই করবে। নতুন কোচ, নতুন টিম, সময় দিতে হবে। মলিনাকে সময় দিতে হবে। একটা প্রশ্ন ছিল যে হাবাসকে চাইছেন অনেক সমর্থকরা, হাবাসের অভাব বোধ করছে কিনা। দেবাশিস দত্ত বললেন মলিনাকে সময় দিতে হবে। আরেকটা কথা ইন্টারেস্টিং বললেন ইন্দ্রাণী, তার মধ্যেই কিন্তু একটু ইস্টবেঙ্গলকে ঠুকে বললেন যে অনেক টিম হেরে বেরিয়ে যাচ্ছে, এফসি থেকে বেরিয়ে গেছে, জিততে পারছে না, আমরা জিতছি।
ইস্টবেঙ্গল কিন্তু সত্যি প্রেসারে, কার্লোস কোয়াদ্রাত প্রেসারে। আরেকজনের নাম শুনছি, তিনি হচ্ছেন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ কার্লোস জিমিনেজ। ইনিও কার্লোস এবং একটা 4-5 জন প্লেয়ার এরা আনফিট হয়ে বসে আছেন। ইস্টবেঙ্গল সমর্থকরা জিজ্ঞেস করছেন যে এত আগে ক্যাম্প করে এখনও আনফিট কেন? যাই হোক, আমরা প্রোগ্রাম আজকে একেবারে শেষে চলে এসেছি। জাস্ট একটা কথা বলে শেষ করি। আজকে 24শে সেপ্টেম্বর। আজ থেকে 47 বছর আগে কলকাতা মাঠে পা রেখেছিলেন পেলে। আজ থেকে 47 বছর আগে কলকাতা মাঠে পেলে খেলে গিয়েছিলেন ইনগানজে। তারপরেও পেলে কলকাতায় এসেছেন 2015-তে। কিন্তু এই 77-এর আশাটা কেউ ভুলবে না। পেলের তখন 37 বছর বয়স। নিউ ইয়র্ক কসমসের হয়ে খেলেছিলেন। মোহনবাগানের সঙ্গে ম্যাচ 2-2 ড্র হয়েছিল। যতদিন কলকাতা ময়দান থাকবে, পেলের 24শে সেপ্টেম্বর আশাও ততদিন থাকবে। আজকের মতো আমার রিন্নানির তরফ থেকে বিদায় জানাচ্ছি। আজকের মতো এই প্রোগ্রাম শেষ করলাম। কালকে রাত্রি 9টায় আবার এই 1x ব্যাট নিবেদিত স্টেডিয়াম বুলেটিন আবার আপনাদের জন্য নিয়ে আসব। আজকের মতো শুভরাত্রি।